আওয়ামী লীগের পরিকল্পনা বা আওয়ামী লীগের কঠিনতর পরিকল্পনা আসতে যাচ্ছে, সেই পরিকল্পনা বনাম অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা, এই দুটোকে যদি আমি মুখোমুখি দাঁড় করাই, কে কতখানি শক্তিশালী এই মুহূর্তে? আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা কোথায় দেখলেন? আমি তো তাদের কোনো প্রচেষ্টা দেখি না, ন্যূনতম প্রচেষ্টা নাই। নির্বাচন আর 1.5 মাস পরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে হাদির ঘটনার পরে যখন প্রশ্ন করা, উনি যখন পেঁয়াজের দাম জবাবটা দেয়, আপনি বোঝেন না প্রচেষ্টা? যখন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হলো, প্রথম গ্রেফতার হলো আনিস আলমগীর। আপনি আমার একটু বলেন না, আমি তো বুঝি না আসলে এই সরকারকে, আমি বুঝি না। আপনারা যদি বুঝেন তাহলে আমাকে একটু বুঝায় বলেন, আমি বুঝি না। তো আপনি আসলে কি বার্তা দিচ্ছেন? আপনি আপনার প্রশাসনকে কি বার্তা দিচ্ছেন? আপনি আপনার পুলিশকে কি বার্তা দিচ্ছেন? আপনি মানুষকে কি বার্তা দিচ্ছেন? আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে কি বার্তা দিচ্ছেন? এবং আপনি আওয়ামী লীগ, যার পরিকল্পনার কথা আপনি বলছিলেন, তাদেরকে আপনি কি বার্তা দিচ্ছেন? আপনি সকলের সামনে একটা অথর্ব অযোগ্য সরকার হিসেবে নিজেকে পোর্ট্রে করছেন, এবং আমার এখন মনে হয় আপনি উইলফুলি এই পোর্ট্রেটা করছেন। আমি জানি না হোয়াট ইউ আর ট্রাইং টু অ্যাচিভ বাই ডুইং সো, বাট ইউ আর ডুইং দ্যাট। এবং এই যে আপনি নিজেকে অথর্ব অযোগ্য বলে প্রমাণ করছেন, এটা কিন্তু অটোমেটিক্যালি যারা আপনার বিরুদ্ধে পরিকল্পনা করছে, ষড়যন্ত্র করছে, যেটাই আপনি বলেন না কেন, সেটা তাদেরকে আরো অনেক বেশি শক্তিশালী করবে। এবং আপনি বরং আমাকে এই প্রশ্ন করেন যে এতে ডুববে কে? এতে ডুববে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, পলিটিক্যাল পার্টিগুলো, এবং বিশেষ করে যারা এই নির্বাচনে ক্যান্ডিডেট হতে যাচ্ছে তারা। আপনি অলরেডি দেখেছেন নারায়ণগঞ্জ থেকে একজন ক্যান্ডিডেট কিন্তু তার মনোনয়ন প্রত্যাহার করেছে। তিনি বলেছেন আমি ইলেকশন করবো না। কেন করবো না? তিনি বলতে চান নাই, তারপরেও প্রেসারে যেটা বলছেন, ফ্যামিলি থেকে তার উপর চাপ আছে নিরাপত্তা জনিত কারণে। সো আপনি কি পরিস্থিতি তৈরি করেছেন যে 17 বছর পরে বাংলাদেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে একজন প্রার্থী যিনি ধানের শীষের মনোনয়ন পেয়েছেন, তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। এই কঠিনতর পরিকল্পনা হতে যাচ্ছে আওয়ামী লীগের, আবার সামনে নির্বাচনের উপর বাংলাদেশের ভবিষ্যৎ, সবার ভবিষ্যৎ নির্ভর করছে, সে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাহলে কি করছে? তারা আসলে এই কঠিনতর পরিকল্পনা মোকাবেলার জন্য তাদের পরিকল্পনাটা আছে কি কোনো? আজ থেকে 8-9 মাস আগে একটা টক শোতে, সম্ভবত আপনার এখানে, আমি বলেছিলাম আমি এখন আর নিরাপদ বোধ করি না। এটা নিয়ে বাংলাদেশে অপরাপর যে রাজনৈতিক দলগুলো এখন আছে, তাদের নেতাকর্মীরা ভীষণ রকম হাসাহাসি এবং ট্রোল করেছিল। দেখুন, সেই নিরাপত্তা নিয়ে এখন আমরা আলাপ করছি। হাদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। একটুর জন্য হয়তো হাদি বেঁচে গেছে। হাদির মাথায় বরাবর যেভাবে গুলি করা হয়েছে, এবং ট্রেইনড একজন শুটার হাদিকে গুলি করেছে, হাদি হয়তো স্পট ডেড হতে পারত, কিন্তু তারপরেও হাদির অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক। হাদির জন্য যে মানববন্ধন হয়েছে, সেখান থেকে ফেরার পথে দুজনকে কোপানো হয়েছে। হাদির অনুপস্থিতি, মানে হাদির পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ওনার বাড়িতে চুরি হয়েছে। এক হাদিকে ঘিরে কয়টা ঘটনা হয়েছে একটু তাকিয়ে দেখেন। হ্যাঁ, সো আমরা যারা দীর্ঘ সময় রাজনীতি করি, রাজনীতির সঙ্গে থাকি, আমরা অনেক আগে থেকে বলতে পারি এই কারণে না যে আমরা গণক, বলতে পারি কারণ এই বিষয়টার কাজ করতে 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 একটা অভ্যস্ততা তৈরি হয়। একজন দীর্ঘ সময়ের অভিজ্ঞ আইনজীবী বা একজন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার রুগীকে দেখলে বুঝতে পারে রুগীর কন্ডিশনটা কি। ঠিক আছে? তো ওই সময়ে সরকার যেমন বিষয়টি খুব লাইটলি নিয়েছিল, দেশের অপরাপর ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হাসাহাসি করেছিল। তো তার ফল এখন ফলছে। এবং কেবল তো হাদি নয়, বলা হচ্ছে 50 জনের একটা তালিকা, কেউ কেউ বলছেন, কোন কোন পলিটিক্যাল দলের বড় বড় নেতারাও এখন বলছেন যে 50 জন প্রার্থীকে এরকম গুলির মুখোমুখি হতে হবে। তার মধ্যে তো দুজনের কথা আমরা সেই ফোন কলে অডিও যেটি ফাঁস ওই দুজনকে বাদ দেন, অলরেডি দুজন গুলি খেয়েছে, একজন হাদি আর একজন চট্টগ্রামের বিএনপির প্রার্থী। এবং খুব সুস্পষ্টভাবে বিএনপির যে এখন যারা নেতাকর্মী আছেন, জামায়াতে যারা নেতাকর্মী আছেন, তাদেরকে টার্গেট করার কথা কিন্তু বলাও হচ্ছে। সার্টেনলি। এবং এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এখন বলছেন প্রার্থী হলে তাকে লাইসেন্স দেয়া হবে অস্ত্রের। মানে আমরা এখন আমাদের প্রাইভেট বাহিনী নিয়ে ঘুরবো। দেশের সরকার, মানে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী বলতে যেটা বোঝায়, সেটা ফেল করেছে। বিকজ ওনার এই কথার অর্থ এটাই দাঁড়ায়, আমি আমার প্রাইভেট নিরাপত্তা বাহিনী নিয়ে ঘুরবো, আদিব ইলেকশন করবে, সে তার প্রাইভেট নিরাপত্তা নিয়ে ঘুরবে, আরও যা ইলেকশন করবে তারা তাদের প্রাইভেট নিরাপত্তা নিয়ে ঘুরবে। আদারওয়াইজ তো এই দেশে নিরাপত্তা কে কাটটা দেবে? আপনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন, তখন উনি পেঁয়াজের দাম নিয়ে জবাব দেয়। দেখুন, সরকারের সদিচ্ছার ঘাটতিটা কোথায় আমি আপনাকে দেখাই।
ডেভিল হান্ট অপারেশন 1, অপারেশন 2, ফেজ 1, ফেজ 2 এক পাশে সরিয়ে রাখি। এই যে আমরা রাজনৈতিক দলের কর্মীরা মানে রিলেন্টলেসলি বলে যাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা পারছেন না, হয় তিনি ইনকম্পিটেন্ট, নয় তিনি আগ্রহী নন, অথবা তিনি চাইলেও পারছেন না, হোয়াট এভার বি দ্য কেস, বিষয় হচ্ছে ওনাকে দিয়ে কাজটা হচ্ছে না। কিন্তু আপনি দেখেন আমাদের প্রধান উপদেষ্টা তিনি তার মন্ত্রণালয়টা পর্যন্ত বদলাতে আগ্রহী নন। তো আর কয়জন হাদি মতন মানুষের, আমি শেষ করি, আর কয়জন হাদির পরিণতি বরণ করলে আমরা দেখব যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বদলে বেটার কাউকে এখানে আমার প্রশ্নটা রবিন ফারহান, আপনি যেটি বলছেন যে উনি কেন আসলে করছেন না বা এই পরিস্থিতি কেন আসলে পরিবর্তন হচ্ছে না, আপনি একটা কথা বলেন যে চাইলেও পারছেন না, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক সমালোচনা শুরু হয়েছে। আসলে কি তিনি চাইলেও পারছেন না, মানে এই পুরো ব্যবস্থা বা পুরো পরিস্থিতিটা কি অন্য কেউ আসলে নিয়ন্ত্রণ করছে? আপনি যদি পরীক্ষার আগের রাতে সব বই নিয়ে বসেন আপনাকে দিয়ে পাস হবে না, ঠিক আছে? এটা হচ্ছে একদম বেসিক। গত 15 মাস ধরে যখন একটার পর একটা ললেসনেসের ঘটনা ঘটেছে, মব হয়েছে, ভাঙচুর হয়েছে, মানুষের বাড়িতে ঢুকে চাঁদা দাবি করা হয়েছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছে, বিভিন্ন বাড়িতে মব ঢুকে আক্রমণ করেছে, পথে ঘাটে মানুষের উপর আক্রমণ হয়েছে, তখন সরকার এটাকে প্রেশার গ্রুপ বলেছে, সরকার এটাকে লাইটলি নিয়েছে, সরকারের এক ধরনের ট্যাসিট অনুমোদন ছিল, এবং মাঠে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তারাও মনে করেছেন সরকার তো এগুলো নিয়ে খুব একটা বদার্ড না, সরকার তো এগুলো নিয়ে খুব একটা চিন্তিত না, সো আমি কেন আমার জীবন ঝুঁকি রেখে এই বেতনের চাকরি বজায় রাখার জন্যে আমি কেন হাঙ্গামার মধ্যে ঢুকবো? সে কারণে আপনি অনেক সময় দেখবেন পুলিশ হয়তো আশেপাশেই আছে কিন্তু তারা ঘটনাস্থলে পড়ে যাচ্ছে, কিংবা আপনি লক্ষ্য করবেন যে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছেই না। এই যে ধরুন অবৈধ অস্ত্রের কথা, থানা লুট হয়েছে 5ই অগস্টের ওই সময়টাতে, এখনো পর্যন্ত সেই অস্ত্র সেই জায়গাগুলো নিয়ে তো আসলে উদ্ধার হয় নাই। স্টপ, সরকার চায়নি, সরকার বিষয়টিকে গুরুত্ব দেয়নি শুরু থেকে। 2 হচ্ছে সরকারের সেই সক্ষমতা নাই। একটা সরকার যখন চলে তখন তো একক হাতে সেটা সম্ভব না, অনেকগুলো হ্যান্ডস মিলে একটা সরকার তৈরি হয়, পুলিশ আছে, প্রশাসন আছে। এই সরকারটির আন্ডারে যে পুলিশ প্রশাসন কাজ করছে তারা কাজ করছে না, এবং তারা যাতে কাজ করে সেই কাজ করতে বাধ্য করবার জন্য যেই কম্পিটেন্স দরকার সেইটা এই সরকারের মধ্যে নাই। 3 হচ্ছে, আমি জানি না এটা ষড়যন্ত্র তত্ত্বের মতো মনে হতে পারে, সরকার কি আদৌ চাইছে বাংলাদেশে একটি সুষ্ঠু ভালো নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হোক? এই প্রশ্নটি করছি আমি এই কারণে যে সরকারের ভেতরে কিছু কিছু মানুষের বা সরকারের ভেতরের একটা গ্রুপের ইচ্ছা তো ছিল যে এটাকে যতদূর সম্ভব প্রলম্বিত করার, সেই ইচ্ছাটা তো ছিল, এবং সেই ইচ্ছাটা বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে বের হয়েছে। সকলে যে একই ভাষায় একই কথা বলেছেন নট নেসেসারিলি, এক একজন এক একভাবে বলেছেন, কিন্তু তার জিস্ট যদি আপনি নেন, মূল সারাংশে যদি আপনি যান, আপনি দেখবেন মোটা দাগে একই ধরনের কথা বলা হয়েছে। 4 হচ্ছে, পুলিশ প্রশাসনে এখন যারা আছে তারা কিন্তু সকলে আগের সরকারের আমলে নিয়োগকৃত, এবং আপনারা জানেন যে শেখ হাসিনা তার ক্ষমতাকে নিরঙ্কুশ এবং কোনো রকম কোনো বিরোধিতার বা চ্যালেঞ্জের মুখে যেন না পড়ে সেজন্য বেছে 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 এমনভাবে রিক্রুট করা হয়েছে যাদের দাদা পরদাদা সকলেই নৌকার প্রার্থী, মানে নৌকার পক্ষের ভোটার বা সমর্থক। সো তারা এই সময়ে গা ছেড়ে দিয়ে কাজ করবেন বা তারা এই সময় খুব একটা মানে চেষ্টা করবেন না পরিস্থিতির উন্নয়নের, সেটা তো বোঝাই যায়। আবার শেখ হাসিনাকে থামানোর কথা যখন আসে তখন পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না চায় আমরা পারবো না। শোনেন, আপনার ঘরের নাই কোনো ঠিক, বাইরে কে আপনাকে গালাগালি করলো সেটা নিয়ে আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনার তো ঘরেরই ঠিক নাই, বাইরে দিয়ে কে কি বলছে সেদিকে আপনার এত মনোযোগ কেন? আপনাকে ঘর ঠিক করেন। শোনেন, এই যে শেখ হাসিনার বক্তব্য বা ভারতকে নিয়ে যে আলোচনা, হ্যাঁ, সেটাতে যাওয়ার আগে আমি এই সরকারের যে কতগুলো কারণ আমি বলছিলাম, আপনি মাঝখানে থামিয়ে দিলেন আমাকে। 5 নম্বর কারণ হচ্ছে সরকার অনেক পলিসি ডিসিশনের মধ্যে নিজেকে জড়ায় ফেলতেছে। বন্দর পরিচালনার দায়িত্বে কে যাবে, সেন্ট মার্টিনে কি হবে,
আপনার আরো কতগুলো ডিসিশন নিয়েছে যেগুলো আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকারের নেবার কথা না। ঘরের পাশে নেপালে কিন্তু এই ধরনের একটা অভ্যুত্থান হয়েছে এবং সুশীলা কার্কি দায়িত্ব নেওয়ার পরের দিন প্রথম কথা যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে তিনি একটা নির্বাচন ঘোষণা করেছেন। যখন সংস্কারের কথা তাকে বলা হয়েছে তিনি বলেছেন সংস্কার করবার ম্যান্ডেটও আমার নাই, সংস্কার করবার মানে দায়িত্ব আমার না, আমার দায়িত্ব একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, আমি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবো। আর আমাদের সরকারের কাছ থেকে নির্বাচন বিষয়ে কথা বলাতে আমাদের 15 মাস সময় লেগেছে এবং তারপরেও দেখা গেছে যে তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত আমরা যত পলিটিক্যাল অ্যানালিস্ট যারা আছেন তারা কেউ বিশ্বাস করেন নাই যে সত্যি সত্যি বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে। এখনো নির্বাচনের প্রস্তুতি আসলে যথেষ্ট অগোছালো, সেরকম অনেক মন্তব্য আমরা ভীষণ দেখতে রকম পাচ্ছি। অগোছালো। এই যে